ওয়েলকাম ব্যাক। লাইফলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন লাইফলাইন আর আপনাদের সঙ্গে আছি আমি অর্জুন। আজকে আমি আমার ধারাবাহিক টিউটোরিয়ালের বাইরে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে কোনো ব্লগ থেকে কিভাবে ইনকাম করতে পারেন। ব্লগ হতে পারে বা যে কোনো সিএমএস ওয়েবসাইট হতে পারে। এই ধরনের কোনো ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনারা কিভাবে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন, আমি সে বিষয়ে কিছু গাইডলাইন আপনাদেরকে দিব। আচ্ছা, তো এটার জন্য আমি আগে একটু ইন্ট্রোডাকশনটা দেই। এই অ্যাডসেন্স কি এটা সম্পর্কে একটু কিছু বলি। হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না ওদের উদ্দেশ্যে জাস্ট আমি শুধু কথাগুলো বলছি। আচ্ছা, তো এখন আমি যেমন একটি উদাহরণ দিলাম যে আপনারা যে এতগুলো টিভি চ্যানেল দেখেন, তো এই চ্যানেলগুলোতে যে এতগুলো অনুষ্ঠান দেখায়, এই অনুষ্ঠানগুলো যে কোম্পানি বা যে মিডিয়ারা এটা প্রোভাইড করে, ওরা কি লাভ পায়? এই প্রশ্নটা আপনি কখনো করছেন? উদাহরণস্বরূপ আপনি একটি সিরিয়াল দেখছেন, ওকে? তো আপনি একটি ধারাবাহিক সিরিয়াল দেখেন আপনি যে কোনো একটি চ্যানেলে। তো একটি সিরিয়াল করতে গিয়ে কত টাকা ব্যয় হয় সেটা কি আমরা জানি? অনেক হিউজ টাকা ব্যয় হয়। কিন্তু একটি সিনেমা থেকেও কিন্তু একটি সিরিয়ালে অনেক বেশি বাজেট থাকতে পারে। যাই হোক, তো সেটা আমাদের বিষয় না যে কার কত বাজেট। তো এখন বিষয়টি হলো এই যে এরা যে এত টাকা ব্যয় করে, এর বিনিময়ে আমরা যারা দর্শক, আমরা যারা অডিয়েন্স, আমরা ওই মিডিয়াকে কি দেই? আচ্ছা, এটার সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা তো সবাই একটা বিল সবাইকে দেই, তাই না? আমরা আমাদের যারা ডিশ লাইন প্রোভাইড করে, আমরা কিন্তু ওদেরকে একটা মাসিক বিল দেই। হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 200 টাকা হতে পারে বা 300 টাকা হতে পারে, এরকম কোনো একটি বিল আমরা দিয়ে থাকি। তো এই যে বিলগুলো আমরা দেই, এই বিলগুলোর ভিতর দিয়ে কি এটা ওদের ওই সম্পূর্ণ টাকা উঠে যাবে, বা এই ডিশ কর্মকর্তারা কি ওই মিডিয়াকে এই বিলগুলো দেয়? আচ্ছা, এটা কোনোভাবেই সম্ভব না। কেননা এই 200-300 টাকায় একটা মিডিয়ার কিছু যায় আসে না, এবং এটা ডিশ কর্মকর্তারাই এই টাকাটা গ্রহণ করে। তো ওরা এই টাকাগুলো কোথায় পায়? আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করবেন, যখন যে কোনো একটি সিরিজ, যে কোনো একটি মিডিয়া একটি টিভিতে চালায়, তখনই দেখবেন অনেকগুলো স্পন্সর। এখন তো স্পন্সরের লাইন পড়ে যায়, আপনার বিজ্ঞাপন দাতার কোনো অভাব নেই। সুতরাং একটা সিরিয়াল বা একটা সিনেমা টিভিতে রিলিজ করতে গেলে আগে টিভি চ্যানেল খোঁজ করে বিজ্ঞাপন দাতা, যে এই সিনেমাটার উপর কোন কোন বিজ্ঞাপন দাতা তাদের বিজ্ঞাপন দিবে, এবং সেটার উপর একটি লিড ঘোষণা হয় যে উদাহরণস্বরূপ নতুন একটি সিনেমা, বাংলা সিনেমা রিলিজ পেল। তো এই সিনেমাতে উদাহরণস্বরূপ 10 জন বিজ্ঞাপন দাতা নেওয়া হবে। তো এই 10 জন বিজ্ঞাপন দাতার ভিতরে এরা সবাই এখানে কন্টেস্ট করে যে কে কত টাকা দিবে। অর্থাৎ এইগুলো কিন্তু সেকেন্ডের উপরে হিসাব করে হয়, যে 1 সেকেন্ড বিজ্ঞাপন চালালে এতে এত টাকা দেওয়া লাগবে মিডিয়াকে, ওকে? তো যাই হোক, আমি মনে হয় যে সংক্ষিপ্তভাবে ব্যাপারটা কিছুটা হলেও বোঝাতে পারছি যে এই সমস্ত কিছু চলে সবকিছু বিজ্ঞাপনের উপরে। আচ্ছা, তো ঠিক সেরকম ভাবেই আপনারা আরেক দিক থেকে একটু ভাবুন যে বিশ্বে কোটি কোটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোর যিনি মালিক, ওনার লাভ কি? ওনার একটা ওয়েবসাইট বানিয়ে কি লাভ? আমরা একটি ওয়েবসাইট ব্রাউজ করছি, উদাহরণস্বরূপ একটি ইনফরমেশন প্রয়োজন, আমাদের বাংলাদেশের 64টি জেলার নাম কি, এটা এই ইনফরমেশনটা উদাহরণস্বরূপ আমাদের প্রয়োজন, ওকে? তো আমরা এটা যে কোনো সার্চ ইঞ্জিনে একটি সার্চ দিলাম, গুগল, ইয়াহু বা বিং, আমরা যে কোনো জায়গায় সার্চ দিলাম তো এটা খোঁজ করার জন্য। তো এটা সার্চ দিয়ে আমরা এটা বের করলাম যে বাংলাদেশের 64টা জেলার নাম কি কি, আমরা একটা ওয়েবসাইটে খুঁজে পেলাম। তো এই যে ওয়েবসাইটটাতে এই বিষয়টি দেওয়া আছে, তো ওই ওয়েবসাইটের যিনি মালিক, ওনার কি লাভ? ওনাকে কিন্তু আরো
উল্টে ওনাকে কি করতে হচ্ছে, ওনার ডোমেইন এবং হোস্টিং বাবদ বছরে বছরে বিল পে করতে হচ্ছে, এবং ওনাকে কষ্ট করে সাইটটা র্যাঙ্ক করাতে হয়েছে, সাইটটা ডিজাইন এবং ডেভেলপ করতে হয়েছে। তো এটাতে ওনার কি লাভ? ওনার একটাই লাভ, ওনার সাইটে কিছু বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনের ভিতর দিয়ে উনি ইনকাম করেন। তো এবার প্রশ্ন, বিজ্ঞাপনের ভিতর দিয়ে উনি কিভাবে ইনকাম করেন? আমরা তো বিজ্ঞাপন সবসময় দেখি না। আচ্ছা, বিজ্ঞাপন আমরা সবসময় দেখি না, এটা এই কথাটির যুক্তি আছে। আমরা অ্যাজ এ বাঙালি হিসাবে কিন্তু ওয়েবসাইটে বিজ্ঞাপনের দিকে খুব বেশি খেয়াল করি না, এটা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু আমরা খেয়াল করি। তো এটা আপনার, তো মনে করেন যে একটি ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন আছে, আপনার একটা পেজের ভিতরে 2টা বিজ্ঞাপনের পেজ। তো এই 2টা বিজ্ঞাপনের পেজ দিনে আমাদের 1000 বার ভিউ হলো, ওকে, একটাও ক্লিক যায়নি। 1000 বার ভিউ হওয়া সত্ত্বেও আপনি কিন্তু সামান্য কিছু পরিমাণ ওখান থেকে ইমপ্রেশনের জন্য আপনার কিছু ইনকাম হবে, কিন্তু প্রধান ইনকামটা আপনার তখনই হবে যখন আপনার ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞাপনের উপরে কেউ কোনো ক্লিক করবে, সেটার উপরে আপনার ইনকামটা হবে, ওকে। আচ্ছা, তো এবার প্রশ্ন হতে পারে যে কি পরিমাণ ক্লিক হয়, বা আমাদের হচ্ছে প্রতি ক্লিকে কি পরিমাণ ইনকাম হতে পারে, ওকে। তো উদাহরণস্বরূপ আমি ধরলাম যে এটা হচ্ছে আপনার কি পরিমাণ ইনকাম হবে, এটার হিসাব একটু ভিন্ন। সেটা হচ্ছে ইনকামটা ওইটার উপরে ভিত্তি করে হবে যে আপনার নিশটা কি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কি, এবং অর্থাৎ সাবজেক্টটা কি, আপনি কি সাবজেক্টের উপরে আপনার ওয়েবসাইটটা বানিয়েছেন, বা আপনার ওয়েবসাইটে কি আছে, এটার উপরে ডিপেন্ড করে আপনার এটা নির্ধারণ করা হবে যে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভ্যালুর বিজ্ঞাপন দেওয়া হবে, ওকে। তো আমি উদাহরণস্বরূপ ধরলাম যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপর ভিত্তি করে যে পরিমাণ ভ্যালুর বিজ্ঞাপন দেওয়া হবে, সেই ভ্যালুটা হচ্ছে, আমি ধরলাম 0.01। এটাই হচ্ছে আপনার সিপিসি, অর্থাৎ সিপিসি ফর কস্ট পার ক্লিক, অর্থাৎ এক ক্লিকের মূল্য, ওকে। তো যাই হোক, আমি এটাই ধরলাম, এটা হচ্ছে একদম মিনিমাম, এটার থেকে কম আর হয় না। আচ্ছা, তো এখন 0.01 এটা হচ্ছে আপনার সিপিসি। তো আমি ধরলাম যে আপনার ওয়েবসাইটে প্রত্যেক দিন ভিজিটর আসে 10,000, আমি বেশি ধরলাম না, আমি 10,000 ভিজিটর ধরলাম। তো এই 10,000 ভিজিটরের ভিতরে সবাই অ্যাডের উপরে ক্লিক দেয় না। তো আমি ধরলাম 100 জনের ভিতরে 5 জন ব্যক্তি আপনার অ্যাডের উপরে ক্লিক দিল, ওকে। তো আমি এটাকে একটু পার্সেন্টেজ কাটি, 5%। সুতরাং আমরা হচ্ছে ক্লিক পাচ্ছি 500 ক্লিক, ওকে। আমি একদমই মিনিমামটা ধরলাম, 500 ক্লিক পাচ্ছি। তো এটা আমি 500 গুণিত 0.01, ওকে, $5। তো এটা হচ্ছে একদমই মিনিমাম সিপিসি, এবং এটা সব থেকে মিনিমাম সবকিছু ধরলাম, আপনার $5 হচ্ছে দিনে ইনকাম একটি ওয়েবসাইট থেকে, সাধারণ ওয়েবসাইট থেকে। তবে সাধারণত সিপিসি, আমাদের বাংলাদেশের সাধারণ সিপিসি যেটা থাকে আমাদের, এটা হচ্ছে 0.03। স্বাভাবিক অবস্থায় আমাদের এভারেজ এটা ডেফিনেটলি থাকে, অর্থাৎ কিছু কিছু অবশ্য 0.01 আছে, যেমন যদি বিক্রয়া.com এর অ্যাড আসে, বা এরকম ধরনের যদি কোনো অ্যাড আসে, এক্ষেত্রে আমাদের সিপিসি একটু ডাউন হয়ে যায়। তো এগুলো ব্লক করার সিস্টেম এবং এই সিপিসি রেট বাড়ানোর অনেক সিস্টেম আছে, এগুলো আপনারা যদি এই মেথডগুলো ইউজ করেন সিপিসি অবশ্যই বাড়বে। তবে আপনারা মিনিমাম সিপিসি 0.03 এটা ধরতে পারেন।
ওকে, তো আমি ধরলাম যে 10,000 ভিজিটরে 500 ক্লিক এবং এটা গুণিতক আমি ধরলাম 500। তো এখানে আমাদের হচ্ছে খুবই কম আসে, যে আছে $15। এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক লো আর কি আছে। $15 এটা আমাদের একটি সাইটের ভিতর দিয়ে আছে $15 ইনকাম হওয়াটা খুব বেশি বড় ব্যাপার না। তো এখন এই ওয়েবসাইটটা যদি আপনি ইংলিশে করেন, অর্থাৎ যদি আপনার সাইটটি বাইরের দেশ থেকে ভিউ হয়, এক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু সিপিসি রেট আপনি $10 পর্যন্ত পেতে পারেন, অর্থাৎ 0.1 থেকে শুরু করে আপনি 10 পর্যন্তই পেতে পারেন। এগুলো কোনো ব্যাপারই না। তো উদাহরণস্বরূপ আপনি বাইরের দেশ থেকেও বেশি না, আপনি ইন্টারন্যাশনাল ভাবেও 500 ক্লিক আনেন দিনে, কোনো সমস্যা নেই। এখানে আপনি আমি ধরলাম, আমি $10 ধরলাম না, আমি ওর 1% ধরলাম, সুতরাং 0.1 আমি ধরলাম, এটা আপনার $50। এটা আপনি হিসাব করেন যে এটা আপনি বাংলাদেশ টাকা হিসাব করেন, এখানে 78 ধরি আমি, কেননা পে আউট কস্ট বাদেই ধরলাম। আপনি দেখেন এটা কিন্তু আমাদের একটি হিউজ ইনকাম, আমাদের মাসে 1 লাখ টাকার উপরে, আমি ধরলাম 1 লাখ টাকায়। এটা কোনো ব্যাপারই না। আপনি যদি ভালোভাবে একটি ওয়েবসাইট দাঁড় করাতে পারেন আপনার একটি সাইটের মাধ্যমে, অ্যাডসেন্সের মাধ্যমে, এবং সেটা গুগল অ্যাডসেন্স প্রয়োজন, এটার মাধ্যমে 1 মাসে 1 লাখ টাকা ইনকাম খুব বেশি টাফ ব্যাপার না। ওকে, তো এটা করতে গেলে আমাদেরকে যথেষ্ট সময়, শ্রম এবং কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। তো এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে ধারাবাহিকভাবে দেখব, যে একটি ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এবং সেটা কীভাবে ডিজাইন এবং ডেভেলপ করতে হয়। ওকে, তো এটাই ছিল আমার মূলত আজকের বিষয়। এর পরেও যদি আপনাদের কিছু জানা বোঝার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, টেক কেয়ার।